ফিরলাম বিরতির পর, আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো, বিশ্বজিৎ বাবুর প্রশ্নে যাবো এবার সরাসরি। এতদিন ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করলেন, আপনার কোথাও মন খারাপ লাগে না সাধারণ মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না? দেখুন, চিকিৎসা পাচ্ছে না এই কথাটা বলাটা ভুল। আমি নিজেও আন্দোলন করলেও এদের সাথে থাকলেও আমি একজন ইন সার্ভিস ডক্টর। আমার যে ডিউটি দেওয়ার কথা 40 ঘন্টা হিসাব মতো, আমি আপনাকে হিসাব দিয়ে বলছি, আমি লাস্ট 3 সপ্তাহে ডিউটি করেছি 56 ঘন্টা, 48 ঘন্টা, লাস্ট উইক 64 ঘন্টা। এবার আমরা যত সিনিয়র ডাক্তার আছি আমরা কিন্তু যে ইমার্জেন্সি পরিষেবাগুলো সেগুলো দিচ্ছি। যেটা হচ্ছে না সেটা হচ্ছে নর্মাল যে প্ল্যান ওটিগুলো হয় বা প্ল্যান সার্জারিগুলো হয় সেইগুলো আপাতত হোল্ড হয়েছে। আপনারাও তো মানুষ, আপনাদের উপরেও তো একটা প্রেশার, ডক্টরদের প্রত্যেক মুহূর্তে প্রেশার থাকে, কতদিন এইভাবে টানবেন? না দেখুন, আমরা টানার ব্যাপারটা দেখুন, এখন মুশকিলটা হচ্ছে যদি ডাক্তারদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তাহলে কি করবে। দেখুন, ডাক্তাররা সবসময় চায় পেশেন্ট দেখতে। এই যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করলো, আমিও একজন জুনিয়র সরকারি ডাক্তার হলেও আমিও ফেস করেছি, কিন্তু যখন পিঠটা দেওয়ালে ঠেকে যায়, আপনারাই বলুন, আমি একটা ঘটনা আপনাকে বলছি, আজ যদি 1 মাস আন্দোলন না করতো, কিছু যদি এই মেডিকেল সিন্ডিকেট বা থ্রেড কালচার সরানো না হয়, তাহলে সোসাইটি কি ডাক্তার দেবে পশ্চিমবঙ্গ থেকে? কালকে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ঘেরাও করতে গেছিলাম। দেখুন, আমি MBBS পাস করার পরে আমার একজন রেজিস্ট্রেশন নাম্বার সই করেন রেজিস্ট্রার। সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হচ্ছে স্বশাসিত ইউনিভার্সিটি। সেই স্বশাসিত ইউনিভার্সিটির কি বক্তব্য দেখুন, যিনি রেজিস্ট্রার আছেন মানস চক্রবর্তী, তিনি কবে গ্রাজুয়েশন পাস করেছেন উনি সেটা বলতে পারেননি, হার্ডলি হয়তো উচ্চ মাধ্যমিক পাস, সেটার জন্য RTI করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার 2020 সালে রিটায়ারমেন্ট হয়ে গেছে, মিনিমাম 6 মাস হয়তো এক্সটেনশান হয়, আজ 2024 সাল। এরা যদি আমাদের রেজিস্ট্রেশন দেয় তাহলে আলটিমেট আপনি বলুন যে আপনি কি এই পশ্চিমবঙ্গের ডাক্তারের কাছে দেখাতে যেতে পারবেন বা সাহস পাবেন? আমার একেবারে সুনির্দিষ্ট প্রশ্ন, সন্দীপ ঘোষ বা স্বাস্থ্য ভবনের কর্তাকে সরিয়ে দিলে জুনিয়র ডাক্তারদের যে দাবি, সিস্টেমটাকে পরিশুদ্ধ করা যাবে? দেখুন, সিস্টেম, এই যে মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেড কালচার, এটা একটা কনসেপ্ট, এটা অনেক দিন ধরে চলে আসছে। একটা যে কোনো আন্দোলন হলে, এই আন্দোলন শুধু ডাক্তার না, রাস্তায় নাগরিক সমাজ নেমেছিল, এটা সারা আপামর ভারতবাসী বা জনগণের আন্দোলন। তো এই আন্দোলনে দেখুন, পুরো 100% তো সব ঠিক হয়ে যায় না, কিছু পজিটিভ আউটকাম বেরোয়। এতদিন মানুষ চুপ ছিল, কিন্তু এই ঘটনা দেখার পরে সাহস হবে যে এরপরে আরো কারেকশন। একটা প্রশ্ন তো থাকবেই, আন্দোলনকে আমরা যতই অরাজনৈতিক বলি, কিন্তু তৃণমূলের তরফে আরো বিভিন্ন সাধারণ মানুষ যারা গর্জে উঠেছে, তারা কিন্তু বলেছে এর মধ্যেও কিন্তু রাজনীতির রং দেখা গিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, যারা দেশের যদি বলেন প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, সবাইকেই ভোট দিতে হয়, আমাকেও ভোট দিতে হয়, আমি অ্যাপলিটিক্যাল, ভোট দেওয়ার সময় তো কোনো পার্টিকেই দিই। কলকাতা পুলিশের ওপর যখন ভরসা রাখছেন, মনোজ ভার্মার ওপর কি ভরসা থাকবে? দেখুন, আমি টিল নাও এই সিপি আগে যে ঘটনা ঘটেছে, আমার তো কলকাতা পুলিশের উপর কোনো ভরসা নেই। মানে আমার যদি এখন কোনো একটা প্রবলেম হয়, আমাকে তো পুলিশের কাছে যেতে হবে। সত্যি কথা বলতে আমি নিজে মানে মরবো, কিন্তু আমি আর পুলিশের কাছে যাব না, কারণ যাওয়ার না যাওয়া সমান কথা। এইবার সিবিআই, দেখুন সিবিআই হচ্ছে এখন আলটিমেট অপশান, তবে সিবিআই কিছু তো করেছে, কিন্তু সিবিআইয়ের উপরেও একটা বিভিন্ন আমাদের অভিযোগ আছে, কারণ পশ্চিমবঙ্গে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন এবং অনেকগুলো কেস সিবিআইয়ের হাতে, তারাও কনক্লুশন টানতে পারেনি, সেটা নিয়ে একটা অভিযোগ আছে। তাই এই যে বিচার পদ্ধতি, আমরা চাইবো যে সিবিআই দেখিয়েছে। দেখুন, সন্দীপ ঘোষকে কিন্তু কলকাতা পুলিশ 4 দিনের 1 দিনও ডাকেনি। অন্তত কলকাতা পুলিশ মোটামুটি ডিটারমাইন করে দিয়েছিল যে সঞ্জয় রায় অ্যাকিউজড। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই ভাইরাল ফুটেজগুলো নিয়ে যে ভুলভাল এক্সপ্লেনেশন দিয়েছে, মানে সেগুলো তো ওয়ান কাইন্ড অফ সার্কাস ছিল, কিন্তু সিবিআই অ্যাটলিস্ট দুটোকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং বিভিন্ন লোকজনকে ইন্টারোগেট করছে। এইবার ভরসা রাখা ছাড়া আমাদের কোনো রাস্তা। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকের, যেই মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন গাড়ি আটকানোর জন্য আরজিকর থেকে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই বলছে ডেড বডি তো তড়িঘড়ি পোড়ানো হয়ে গেছে, সিবিআইয়ের হাতে আর প্রমাণ যাবে কি করে? আপনি একজন ডাক্তার হয়ে কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি সিপিএম পার্টির সমর্থকও নই, ওদের হয়ে আমি বলতেও পারবো না, কিন্তু একটা জিনিস বলবো, ওরা যে আটকানোর চেষ্টা করেছিল এটা খুব ভালো করেছিল, এবং ওদের ওই আটকানোটা হয়তো লাস্ট পর্যন্ত পারেনি। এবং আমি নিজে প্রচণ্ড বিরক্ত হয়ে আমার সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয়েছিলাম যে কলকাতা পুলিশ আর কিছু না পারুক, ডেড বডি শ্মশানে গিয়ে দায়িত্ব নিয়ে পুড়িয়ে দিতে পারে, এই কেসটাই তাই করেছে। আচ্ছা তাপসবাবু,
খুব সুন্দর বললেন, ওরা আটকাতে পেরেছিল। ট্রাই করেছিল কিন্তু আলটিমেটলি হ্যাঁ, সফল হতে একদম। পারেনি। আমার প্রশ্নটা খুব সুনির্দিষ্ট। যেখানে ঘটনা ঘটলো সেমিনার রুম, তার পাশে যখন ভাঙা হলো, আরজি করের ডাক্তাররা এটা আটকাতে পারলেন না কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু একটা চেস ডিপার্টমেন্ট ক্রাইম সিনে পরিণত হয়েছে। এইবার তখনও কিন্তু সন্দীপ ঘোষের মাথায় কাজ করছে এবং স্বাস্থ্য ভবনের কিছু বড় কর্তা আর পুলিশ তার ভিতরে ইনভলভ। এবার জুনিয়র ডাক্তাররা আমরা নিচে আন্দোলনে ব্যস্ত, ক্রাইম সিনে আমরা কখনোই যেতে পারি না। এবার ওই জায়গায় থেকে ওখানকার যে হেড অফ দি ডিপার্টমেন্ট অরুণাভ দত্ত চৌধুরী, তিনি কি করে পারমিশন দিলেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন যদি অর্ডারটা স্বাস্থ্য ভবন থেকে হয়েও আসে, তারা পরে অস্বীকার করছে ওখানে পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা কি ইলেকট্রিক ভেঙেছে, ভাঙার কথা সিভিলে, যদি এটা সত্যি হয়। আর আমি ইঞ্জিনিয়ারদেরও এই ক্ষেত্রে দোষ দেবো, মানে যারা এই পিডাব্লিউডির, কারণ তারা তো আলাদা আইডেন্টিটি একটা, এরাও তো পাশ করে ওখানে এসছে। যতই স্বাস্থ্য ভবন অর্ডার করুক, সন্দীপ ঘোষ অর্ডার করুক, একটা ক্রাইম সিনকে ওরা জেনে এত সেন্সেশনাল কিছু ভাঙার চেষ্টা কেন করলো? এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তারদের যে আন্দোলন, তার লক্ষ্য কি? তিলোত্তমার বিচার নাকি ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষা? দেখুন, তিলোত্তমার বিচার আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু আপনাকে বুঝতে হবে, আমরা যেমন ডাক্তাররা ট্রিটমেন্ট করি, আপনি যখন ধরুন আমার কাছে কোনো পেশেন্ট আসলো, আমরা কিন্তু জ্বর দেখলে প্রথম দিন প্যারাসিটামল দিই, কিন্তু জ্বরটা কেন আসলো? ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, তার জন্য আমরা ব্লাড টেস্ট করে কজটা খুঁজি। তিলোত্তমার বিচার হয়েছে মার্ডারার, রেপিস্ট, এরা ধরা পড়বে, সিবিআই জুডিশিয়ারি সেটা ঠিক করবে। কিন্তু কেন হলো, এই গভীরে আপনাকে যেতে হবে, কারণ এই মেডিকেল সিন্ডিকেট এবং থ্রেট কালচার দীর্ঘদিন চলছে এবং একটা আনডেমোক্রেটিক এনভায়রনমেন্ট আরজি করে এক্সিস্ট করছে। তো জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা আমরা সিনিয়র ডক্টর যারা আছি, আমাদের একটাই দাবি, বিচার বা তদন্ত, বিচার করবে কোর্ট, তদন্ত করবে সিবিআই। আর সরকারের সঙ্গে যখন আলোচনায় গেলেন, প্রথমে 5 দফা, পরে 7 দফা, সেখানে তো কোথাও তিলোত্তমার বিচারের কথা নেই। না, তিলোত্তমার বিচারের কথা ছিল যে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতে হবে ফার্স্ট পয়েন্টে। সেটা সরকার বলেছে, যেহেতু এই কেসটা এখন কলকাতা পুলিশের হাতে নেই, সিবিআইয়ের হাতে আছে এবং সুপ্রিম কোর্ট মনিটর করছে, তারা এটা বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আশ্বাস দিয়েছে, মুখ্য সচিব আশ্বাস দিয়েছে, আপনাদের ভরসা আছে তো? দেখুন, এখন মুশকিলটা হচ্ছে আমাদের তো আশ্বাস বা ভরসা করা ছাড়া কোনো উপায় নেই, এবং দেখতে হবে যে নেক্সট কয়েক বছরে কি পরিবর্তন। আমি কালকে যেটা একটা অর্ডার দেখতে পেলাম, যে চিফ সেক্রেটারি স্যার একটা অর্ডার করেছেন যে 100 crore ফান্ড নিয়োজিত হয়েছে বিভিন্ন সিকিউরিটির কাজে। সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস একাডেমির যিনি চেয়ারম্যান আছেন, স্যার আছেন ডক্টর সুরজিৎ কর পুরকায়স্থ স্যার, ডিজিপি, এক্স ডিজিপি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজের এই সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য। কিন্তু সেই 100 কোটি ফান্ড, সেটা যদি সন্দীপ ঘোষের মতো লোকেরা ব্যবহার করে, তারা কি সমস্যার সমাধান হবে? না, সন্দীপ ঘোষের মতো। তবে এই যে আন্দোলনটা হয়েছে, যে গণজাগরণ হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে, আপনারা দেখবেন যে প্রতিদিনই মেডিকেল কলেজে প্রিন্সিপালের কাছে, এমএসবি স্যারের কাছে বিক্ষোভ শুরু হচ্ছে, এবং এই আন্দোলন থেকে সবাই জোরও পেয়েছে। অনেক স্টুডেন্ট হয়তো ভয়তে বলেনি, এবার বলতে শুরু করবে, এবং প্রিন্সিপাল বা এমএসবিপিরা যারা আছেন, যারা কেউ এই করাপশনে যুক্ত ছিল বিভিন্ন কলেজে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে, নতুন কিছুজন এসছে। আশা করছি বা আমরা ভরসা রাখছি যে এইবার অন্তত এই ফান্ডের ইউটিলাইজেশন হবে। তাছাড়া সুপ্রিম কোর্ট ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছে সিকিউরিটি নিয়ে, সেই সমস্ত জায়গায় রাজ্য সরকারকে কাজ করতে হবে এবং এফিডেভিট রিপোর্টও দিতে হবে। বললেন একেবারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ এখন এই মুহূর্তে আপনাদের আহ্বানে, সাধারণ মানুষ, নাগরিক সমাজ আপনাদের পাশে, মানবেন তো? হ্যাঁ, নাগরিক তাহলে ভবিষ্যতে যে ঘটনাগুলো, বা আগে আমরা পূর্বেও দেখেছি যে ঘটনাগুলো, অতিরিক্ত বিল, নার্সিংহোমের ব্যয়বহুল যে পরিমাণ, তা মানুষ সামলাতে পারে না, কোথাও গিয়ে ডেড বডি আটকে রাখা হয়, এমনও ভুরি ভুরি অভিযোগ রয়েছে, ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ। সেই সাধারণ মানুষগুলো যারা আজকে আপনাদের পাশে, আপনারা থাকবেন তো ভবিষ্যতে তাদের? দেখুন, আমরা তো অবশ্যই থাকবো, কারণ এই আন্দোলনটা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাইবো নাগরিক সমাজকে, যারা ছিল বলেই আমরা আন্দোলন এতদূর নিয়ে যেতে পেরেছি, শুধুমাত্র ডাক্তারের তো নয়। দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ কমিশন প্রথা, অর্থাৎ যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবং ইনভেস্টিগেট করার যে এজেন্সি, অর্থাৎ মেডিকেল টেস্ট করার যে দোকান, যে সংস্থাগুলো, তারা বিভিন্ন সময় ডাক্তারদের কমিশন দেয়।
এই অভিযোগের বাইরে কি ডাক্তাররা বেরোতে পারবে আগামী? একেবারে সংক্ষেপে এখন দেখুন, এই ব্যাপারগুলো তো আমি একজন সরকারি ডাক্তার হয়ে মানে এই ওপিনিয়ন বা এই ডিসিশনটা তো আমি দিতে পারি না, কারণ আমার জীবনটা শুরু সরকারি হসপিটাল থেকে, এখনো সরকারি, আমার প্রাইভেটে না প্র্যাকটিস না। লাস্ট প্রশ্ন করব আপনাকে, আপনি এত সুন্দর বলছেন, খোলামেলা বলছেন, সাধারণ মানুষদের মধ্যে নাগরিক আন্দোলনের কথা বলছেন, জনজাগরণের কথা বলছেন, অনেকে প্রশ্ন তুলছে এই জনজাগরণ শুধু কি ডাক্তাররা দেখালেন না তিলোত্তমা শেখালেন? তার কারণ আপনারা মেরুদণ্ড উপহার দিলেন বিনীত গোয়েলকে, কিন্তু এতদিন ধরে 3 বছর ধরে 10 বছর ধরে যে দুর্নীতি বাসা বেঁধেছে স্বাস্থ্য পরিষেবায়, সেখানে প্রতিবাদ উঠল না কেন? প্রতিবাদ এর আগে উঠেছিল, কিন্তু সেই প্রতিবাদের লাস্ট যে সমাজ সংস্কার, আমি বলবো তিলোত্তমার এই ডেথ, সে হয়তো আমাদের ভেতরে নেই, কিন্তু সে সমাজ সংস্কার করে গেল, এবং এই সমাজ সংস্কার আশা করছি আমরা এইবার মনে রাখবো সারা জীবনের জন্য। তারপরে তিলোত্তমা ডাক্তারদের মেরুদণ্ড রিবুট করলেন, সমাজ সংস্কার করে গেলেন, তার আত্মত্যাগ সারা জীবন আমরা মনে রাখবো। শেষ প্রশ্ন একটাই, আর কবে কাজে ফিরতে এত দেরি কেন? 41 দিন পর আপনারা কাজ তো ফিরেই গেছে, এসেনশিয়াল সার্ভিস চালু হয়ে গেছে, আর কিছু দাবি আছে, সেই দাবিগুলোর পরে ওপিডি বা অন্যান্য সার্ভিসগুলো স্টার্ট হয়ে যাবে। একেবারেই। তাপসবাবুকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য, এবং বিশ্বজিৎবাবু আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পর্দার ওপারে। এবং সব থেকে বড় বিষয়, তাপসবাবু যেটা পরিষ্কার করে দিলেন, এই মুহূর্তে ডাক্তারদের কাছে, তাপসবাবুর মতো মানুষের কাছে যারা ঘটনা একেবারে সামনে থেকে দেখেছে, উপলব্ধি করেছে, প্রতি মুহূর্তে তারা আর্জি করে থেকেই ঘটনা বুঝেছে, তাদের কিন্তু রাজ্য পুলিশের ওপর ভরসা একেবারেই নেই, ভরসা আছে সিবিআইয়ের উপরে। আগামীতেও দেখবো, বিচারের জন্য পরবর্তী শুনানি দেখবো আমরা তাকে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, শুভরাত্রি। নমস্কার।